যার এই রাগ দেখাচ্ছে তার কি বাংলাদেশের মানুষের ঔরসজাত সন্তান, নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর ঔরসজাত কোনো পরিবারের উত্তরাধিকার? আমার মাঝে মাঝে সেই প্রশ্নটা জাগে। হ্যাঁ, ইয়াহিয়া খান বলেছিল যে বাঙালি মেয়েদেরকে এমন ভাবে রেপ করো যেন একটা জেনারেশন গড়ে ওঠে যারা শুধু পাকিস্তান পাকিস্তান করবে। সেটা কি সত্য হলো তাহলে? আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আমরা স্বাধীন করেছি। আজকে স্বাধীন জাতি হিসেবে বিশ্ব দরবারে বাঙালির একটা মর্যাদা আছে। আজকে যে একটি পাঠ পেয়েছে, বিদেশে আবার সুযোগ পাচ্ছে, বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে। এটা কার বদৌলতে? দেশটা স্বাধীন হয়েছে বলেই তো সম্ভব। যখন আমরা পাকিস্তানি শাসকদের অধীনে ছিলাম তখন কি অবস্থা ছিল? তখন কেউ কিন্তু বিদেশে যেতে পারতো না। যদি বিদেশে যেতে হতো ওই পাসপোর্ট করার জন্য, তখন পাকিস্তানের রাজধানী করাচি, সেখানে ধর্ণা দিতে হতো। আবার পাকিস্তানের রাজধানী তো 3 বার বদলালো, প্রথমে করাচি, তারপরে পিন্ডি, তারপরে ইসলামাবাদ। টাকাগুলি কিন্তু সব আমাদের এই অঞ্চলের, কিন্তু এই অঞ্চলের অর্থাৎ পূর্ববঙ্গ অর্থাৎ আজকে যে বাংলাদেশ, এই অঞ্চলের মানুষের জন্য কিন্তু কোনো খরচ হতো না, সব টাকা ওরা লুটে নিয়ে যেত। প্রতি মুহূর্ত আমরা ধোঁকাবাজির শিকার ছিলাম। আপনি বিদেশে যেতে গেলে পাসপোর্ট এবং ভিসার জন্য ওই করাচিতেই যেতে হতো। আন্তর্জাতিক বিমান সেখান থেকেই যেত। আন্তর্জাতিক ফ্লাইট ধরতে গেলে ঢাকা থেকে কোনোদিন ফ্লাইট ধরা যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা আছে। 1969 সালে আমার বাবা যখন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেলেন, এটা ছিল ফেব্রুয়ারি 22 তারিখে তিনি মুক্তি পেলেন। আপনারা জানেন যে আমার স্বামী ডক্টর ওয়াজেদ একটা নিউক্লিয়ার সায়েন্টিস্ট। সে তার বিদেশে প্রায় তাকে যেতে হতো, কাজ করতো। ইটালিতে তার গবেষণার জন্য যাবে, আমাকেও সাথে নিয়ে যাবে। কাজে আমার পাসপোর্ট করা, ভিসা করার জন্য সেই করাচিতে পাঠাতে হলো। করাচিতে আমাদের একদিন 2-3 দিন থাকতে হলো। তারপর সেখান থেকে আমরা সেই ইটালি রওনা হতে পারলাম। এই ছিল আমাদের অবস্থাটা। আর এখন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে সরাসরি বিদেশে যাওয়া যায়। এটা কেন হলো? যদি দেশ স্বাধীন না হতো? আর স্বাধীনতাটা কে এনে দিয়েছেন? মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে, নাম মুছে ফেলার চেষ্টা করছে, যতই করুক। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সেটা প্রথমে আগুন দিয়ে পোড়ালো, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, আবার কোনো কিছু হলেই সেই ভাঙা বাড়ি আবার ভাঙে। এত রাগ কেন? ওই বাইচুকরা এত রাগ কেন? কাদের রাগ? এরা কারা? যারা এই রাগ দেখাচ্ছে তার কি বাংলাদেশের মানুষের ঔরসজাত সন্তান, নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর ঔরসজাত কোনো পরিবারের উত্তরাধিকার? আমার মাঝে মাঝে সেই প্রশ্নটা জাগে। হ্যাঁ, ইয়াহিয়া খান বলেছিল যে বাঙালি মেয়েদেরকে এমন ভাবে রেপ করো যেন একটা জেনারেশন গড়ে ওঠে যারা শুধু পাকিস্তান পাকিস্তান করবে। সেটা কি সত্য হলো তাহলে? এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? আজকে প্রত্যেকটা পরিবারের উপর যে অমানবিক অত্যাচার, যখনই আমি সেই তৃণমূলের কথা শুনি, তাদের কি অপরাধ? বাংলাদেশে সব থেকে পুরনো দল হচ্ছে এখন আওয়ামী লীগ। আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত। হ্যাঁ, পাকিস্তান আন্দোলনের জন্য মুসলিম লীগ গঠিত হয়েছিল। সেই মুসলিম লীগ যখন ক্ষমতায় আসলো, যখন জনগণ, আওয়ামী লীগ 1949 সালে প্রতিষ্ঠিত। হ্যাঁ, পাকিস্তান আন্দোলনের জন্য মুসলিম লীগ গঠিত হয়েছিল। সেই মুসলিম লীগ যখন ক্ষমতায় আসলো, যখন জনগণের তারা অধিকার রক্ষা করতে পারে না, বাঙালি জাতি যখন বঞ্চনার শিকার, তখনই এই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আর প্রতিষ্ঠা লগ্ন থেকে মাতৃভাষায় কথা বলা থেকে শুরু করে আমাদের স্বাধীনতা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন সবই তো আওয়ামী লীগের দ্বারা। আওয়ামী লীগই তো এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। তখন কি বিএনপির জন্ম হয়েছে? না এনসিপি পার্টি? না কার জন্ম হয়েছে? কার প্রতিষ্ঠা লাভ? কেউ না, আওয়ামী লীগই করেছে সব। আওয়ামী লীগই ছিল দল। আজকে সেই আওয়ামী লীগকে ইয়াহিয়া খান ধ্বংস করতে চেয়েছিল, আইয়ুব খান ধ্বংস করতে চেয়েছিল, আর জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কে না, সকলে একবার আওয়ামী লীগের উপরে জুলুম অত্যাচার করেছে। তারপরে আওয়ামী লীগ টিকে আছে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। স্বাধীনতার পর যখন চক্রান্ত করে 1974 সালে নগদ টাকা দিয়ে কেনা খাদ্য দেশে আসতে না দিয়ে যখন মানে কৃত্রিম উপায়ে দুর্ভিক্ষ সৃষ্টি করা হলো, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বিপ্লবের
ডাক দিলেন এবং জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করলেন, দলমত নির্বিশেষে সকলকে এক করে নিয়ে যে আমাদের দেশের অর্থনীতিকে আরো উন্নত করতে হবে, দেশকে আরো উন্নত করা, জনগণের ভোটের অধিকার জনগণ হাতে নিশ্চিত করে দেওয়া, ভোটের ক্ষেত্রে যেন কোন রকম অস্ত্র লাঠি বা অর্থ কার্যকর না হয়, গ্রামের মানুষ তৃণমূলের মানুষ তার প্রতিনিধি যেন নির্বাচিত করতে পারে সেই পদ্ধতি তিনি নিয়েছিলেন। তো অপরাধটা কি ছিল? মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে এবং যখন বাংলাদেশটাকে তিনি মাত্র 3.5 বছর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই ঔপনিবেশিক শক্তি দ্বারা শোষিত, আধা ঔপনিবেশিক শক্তি পাকিস্তান দ্বারা শোষিত একটি জাতি এবং একটি দেশ, সেই দেশটিকে মাত্র 3.5 বছরের মধ্যে সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, জানে 1 টাকার রিজার্ভ নাই, কারেন্সি নোট নাই, সমস্ত দেশটা বিধ্বস্ত, 3 কোটি মানুষ গৃহহারা, পাকিস্তানি হানাদার বাহিনী আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছারখার করেছে, 30 লক্ষ শহীদ, আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা বোন, সকলের প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা জাতিপিতা দিয়েছেন, স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান সচল করেছেন, দেশের উন্নয়ন করেছেন, করে বাংলাদেশের ইতিহাসে প্রথম 9% জিডিপি উন্নীত হয়েছিল। 1975 সালে যে বাজেট দেওয়া হলো সেই সময় কিন্তু বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং বাংলাদেশ তখন 9% জিডিপি অর্জন করতে সক্ষম। কই তারপরে তো আর কোনোদিন কেউ পারেনি। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব থাকতে যে অর্জনগুলি ছিল বা যে গাছ তিনি লাগিয়েছে সেই ফলটা খেয়েছিল পরবর্তী সরকার, কিন্তু কতদিন? 2 বছর 3 বছর, তারপরে তো দেশের অর্থনীতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, দুর্নীতি শুরু হয়ে গেল, সন্ত্রাস জঙ্গিবাদ হত্যা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল, গণতন্ত্র কোথায় ছিল? মার্শাল ল দিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে শুরু করে অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে নির্বিচারে হত্যা, এই তো ছিল বাংলাদেশের অবস্থা। কোনো মানুষের কোনো শান্তি ছিল না। একমাত্র আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো, সাক্ষরতার হার বৃদ্ধি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দরকার শিক্ষা, খাদ্য মানে স্বাস্থ্য ব্যবস্থা করা এবং বিনামূল্যে ঔষধ দেওয়া, শিক্ষার ক্ষেত্রে বিনামূল্যে বই দেওয়া, আওয়ামী লীগ করেছে 96 থেকে 2001, 5 বছর। হ্যাঁ, 2001 সরকারে আসতে পারিনি কেন? আমি গ্যাস বিক্রি করতে চাইনি। আবার কতটুকু গ্যাস দেয় জানি না আমি। আমার দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সার কারখানা, পেট্রোকেমিক্যাল শুরু করে যত আমাকে করতে হবে, তাহলে আমি কেন গ্যাস বিক্রি করতে যাব? সেটা অপরাধ হয়ে গেল। ক্ষমতা আসতে পারলাম না, ভোট বেশি পেলাম, 40%-এর উপরে ভোট পেয়েছিলাম, কিন্তু সিট পেয়েছিলাম মাত্র 62টা, মানে আমাদের আওয়ামী লীগের এবং জোট মিলে প্রায় 78টা সিট। এই তো, তাতে আমার কোনো আফসোস নাই, কারণ দেশ বিক্রি করিনি তো। আর ঠিক দেখেন এই 24 সালে সে একই অবস্থা। আমাদের বে অফ বেঙ্গল, এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে, এটা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1974 সালে সমুদ্র সীমা আইন করে দিয়ে যান, কিন্তু এরপরে আর কেউ উদ্যোগ নিয়েছিল যে সমুদ্রে আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে? জিয়াউর রহমান ক্ষমতায় ছিল, জালাল এরশাদ ক্ষমতায় ছিল, খালেদা জিয়া ছিল, সে নাকি 2বারই প্রধানমন্ত্রী ছিল। কই এই সমুদ্র সীমা যে অর্জন করতে হবে কোনোদিন তাদের মাথায় তো আসেনি। এই সম্পর্কে তারা জানতোই না, বাংলাদেশটাকেই জানে না। বাস্তবতা জানবে কোথেকে? খালেদা জিয়ার জন্ম হলো ভারতের শিলিগুড়িতে, এরশাদের জন্ম কুচবিহারে, আর জিয়াউর রহমানের জন্ম কলকাতায়। এদেশের মাটির সন্তান তো না, কাজে জানবেও না। একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশের মাটির সন্তান, আর আমি। কাজে আমরা দেশকে চিনি, আমার বাবা যেহেতু এই কাজগুলি করছে আমার জানা আছে। আমরা সেই সমুদ্র সীমা আমাদের অধিকার প্রতিষ্ঠা করলাম। ভারত মহাসাগরের মধ্যে একটা উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর, সেখানে আমাদের যে অধিকারটা, একদিকে মিয়ানমার আর একদিকে ভারতের কাছে আমরা সেটা অর্জন করলাম। এই সমুদ্র সম্পদ আমরা দেশের কাজে লাগাবো, সে পদক্ষেপ নিয়েছে। সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে এর উপর যাতে পড়ানো হয় সে ব্যবস্থাও করেছি। সেই সমুদ্রের মধ্যে আমাকে মানে সেটা লিজ দিতে হবে, আমার সেন্ট মার্টিন দ্বীপ দিতে হবে। আমার প্রতিবেশী দেশ, আমি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বলিতা না, এই নীতিতে আমার বিশ্বাস। দেশের উন্নয়নটা সবার আগে। আমি আমাদের এই দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়া যখনই নেতাদের সাথে কথা বলতাম, একটা কথা বলতাম যে দেখেন আমাদের একটাই এনিমি, সেটা হচ্ছে প্রভার্টি, দারিদ্র।
আসেন আমরা সকলে মিলে কাজ করি যেন আমাদের এই অঞ্চল থেকে দারিদ্র্য সম্পূর্ণভাবে দূর হয়। খুব সফলভাবে আমি তা করেছিলাম। সেই বিএনপির আমলের 41 ভাগ দারিদ্র্যের হারকে আমি নামিয়ে এনেছিলাম মাত্র 18 ভাগে, 18.7 ভাগে। হতদরিদ্র ছিল 25.1 ভাগ, সেটা আমি 5 ভাগে নামিয়ে এনেছিলাম। আর 2 মাস যদি আমি ক্ষমতায় থাকতে পারতাম, তো বাংলাদেশকে আমি দরিদ্র মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে পারতাম। সেইভাবেই কিন্তু আমার পরিকল্পনা নেওয়া ছিল, কিন্তু দুর্ভাগ্য সেটা আমি করে যেতে পারলাম না। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্যটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আপনি লাইক এবং কমেন্টসে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।